4000 কিলোমিটার পথ। তো এইটা হচ্ছে আমার সাইকেল চালানোর সুযোগ হয়েছে। পরে আমার পকেটে হয়তো 2700 টাকার মতো ছিল, পরে ওরা টাকাটা পেয়ে খুশি হয়ে গেছে। সাইকেলেও আপনার ভ্রমণটা খুব পছন্দ, এবং আপনি সম্ভবত আমার যেটা মনে আছে একবার কথা সবাই বলেছিলেন যে মানে ভারতে মনে হয় মানে একটা লম্বা জায়গা সাইকেলে। হ্যাঁ, ভারতের মানে সর্ব উত্তরের বিন্দু আমি যদি বলি, মানে সর্ব উত্তর থেকে যে শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগর থেকে আমি যাত্রা শুরু করে আমি একদম সর্বদক্ষিণের কন্যাকুমারী মানে তামিলনাড়ু, এই 4000 কিলোমিটার পথ। এইটা হচ্ছে আমার সাইকেল চালানোর সুযোগ হয়েছে, এটা 2023 সালে, 23 সালের প্রথমার্ধে। এবং এটা আমার জন্য মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে ভারত তো আসলে জিওগ্রাফিক্যালি ভেরি ব্লেসড, যে একটা ভূখণ্ডে যা যা থাকা প্রয়োজন বা থাকা উচিত বৈচিত্র্যের দিক থেকে সবই ভারতে আছে। আমি যদি স্নোকেপ মাউন্টেন থেকে শুরু করে গ্রিন হিলস, মরুভূমি, ওশেন, যত বৈচিত্র্য বা আর্কিটেকচারালিও যে মুঘল আর্কিটেকচার, এর পরের ফেজের ইংরেজ আমলের অনেক বলবো যে স্থাপত্য, তারপর কালচারালিও অনেক রিচ ভারতে, যে এক একটা স্টেটে যখন যাচ্ছি ফুডের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এত বৈচিত্র্য একটা রাইডে, মানে 30 দিনের একটা রাইডে আমার এর লাইফ টাইম এক্সপিরিয়েন্স আসলে আমি বলবো। মানে নানান ধরনের মানুষের সাথেও আপনার একদম মেশার সৌভাগ্য হয়েছে আসলে। আর কারণ আমি যে মানে থাকার জন্য ওই রাইডটাতে থাকছিলাম মূলত গুরুদুয়ারা গুলাতে, শিখদের যে উপাসনালয়, এবং শিখদের উপাসনালয়ের দরজা সব ধর্মের লোকের জন্য খোলা, উন্মুক্ত। এবং একই সাথে ওখানে লঙ্গর, একটা ফ্রি লঙ্গর, যে লঙ্গরখানা যে জিনিসটা সেটা চালু আছে, মানে খাওয়া দাওয়ারও টেনশন নেই। হ্যাঁ, ল্যাক্টো ভেজিটেরিয়ান ডায়েট। মূলত ভেজিটেরিয়ান, একই সাথে হচ্ছে দুধ বেসড কোনো একটা খাবার থাকে, দই বা এরকম বেসড। আচ্ছা, তো খুব ভালো। তো ল্যাক্টো ভেজিটেরিয়ান ডায়েট ওইটা পাওয়া যায়। একই সাথে আরেকটু নিচের দিকে যখন আসলাম, গুরুদুয়ারাগুলো একটু কমতে থাকলো, তখন আমি ধাবাগুলোতে থাকতে শুরু করলাম। আমরা হয়তো সিনেমায় যেরকম দেখি চারপাইগুলো, ওই চারপাইগুলোতে রাত কাটাচ্ছিলাম ওখানে, ওই বড় ধাবাগুলোতে। আরও নিচের দিকে এসে তখন ধাবার সংখ্যাও কমে গেল, তখন আমি পেট্রোল পাম্পগুলোতে হচ্ছে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করলাম। তো অনেক ধরনের লোকের সাথে আসলে ইন্টারেকশনের পুরো জার্নিতে আর কি সুযোগ হয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার মনে আছে, যে কোশ মিনার বলে একটা জিনিস দেখেছি। তো এটা হচ্ছে আমাদের দেশে এখন যেরকম মাইলস্টোন থাকে, যে হয়তো ঢাকা 40 কিলোমিটার, 45 এরকম যেরকম লেখা থাকে, আগে যে দূরত্বের ক্রোশ, বহুদিন ধরে ক্রোশ তো মনে হয় 8 ভাগের 1 ভাগ নাকি। ক্রোশ মানে আসলে মূলত যদি আমি ভুল না করে থাকি সেটা 2 মাইল বা 3.2 কিলোমিটার। ও আচ্ছা, ঠিক আছে। এক ক্রোশ সমান। তো প্রত্যেক ক্রোশে একটা করে মিনার মুঘলরাই মূলত বানিয়েছে। আচ্ছা। তো মুঘল কোন একজন মুঘল সম্রাট খুব সম্ভবত হুমায়ুনের সময় শুরু হয়েছে, এরপর শেরশাহ সূরি এসেছেন, সূরি অনেক বানিয়েছেন, এরপরে জাহাঙ্গীরের সময় এটা আরো অনেক বেশি ছড়িয়ে গেছে। এরকম অসংখ্য কোশ মিনার, মানে সেটা একসময় টেকনাফ থেকে কাবুল পর্যন্ত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল, এই রোডে অসংখ্য কোশ মিনার ছিল। আমাদের দেশে এখন হয়তো কোনো কিছু অবশিষ্ট নেই, ভারতের হরিয়ানার অংশটুকু থেকে প্রচুর পরিমাণে কোশ মিনার আছে, মানে এখনো অক্ষত অবস্থায় আছে। এবং শুধু যে এগুলা লোকজনকে জানান দিত যে আপনি এক ক্রোশ পথ পাড়ি দিয়েছেন সেটা না, এটা সম্রাট থেকে কোনো ফরমান জারি হলে সেটা রিলে স্টেশন ছিল, এখানে একজন অশ্বারোহী থাকতেন, পরের স্টেশনে জানিয়ে দিচ্ছেন সে। ওখানে যাত্রীদের জন্য ক্যারাভেন সরাই থাকতো, রাত কাটাতে পারতো, সুপেয় পানির ব্যবস্থা ছিল। এটা মানে আলাদা একটা, মানে এটা তো তার মানে কমপ্লেক্সের মতোই ছিল। মানে এখানে যাওয়া মানে এগুলো দেখা মানে তো আপনার চোখের সামনে মনে হচ্ছে ইতিহাসটা মানে ফুটে উঠতেছে এরকম। এটা খুব দারুণ একটা এক্সপেরিয়েন্স, যে অসংখ্য কোশ মিনার দেখার সুযোগ হয়েছে। ক্যারাভেন সরাই মুঘল আমলের, আগে আমরা হয়তো মুস্তাফা আলীর দেশে বিদেশে পড়েছি, ওখানে ক্যারাভেন সরাই, ওইরকম ক্যারাভেন সরাই অলমোস্ট অক্ষত অবস্থায় মানে চোখে পড়ছে, ঠিক না, এখনো রয়ে গেছে, এগুলো দেখার সুযোগ হয়েছে। যে পর্বতারোহণ শুরু করতেছে মানে তার জন্য আপনার সাজেশন কি প্লাস হচ্ছে সে আসলে যদি মানে দেশের ভেতর নেপালে যদি শুরু করে কোন পর্বত দিয়ে আসলে সে শুরু করতে পারে? আচ্ছা, আমি পরের প্রশ্নটা আগে বলি, যদি নেপালেই ভাবে যে কোন পর্বত দিয়ে শুরু করতে, কোন একটা ট্রেকিং পিক দিয়ে শুরু করা উচিত। ট্রেকিং পিক হলো সেক্ষেত্রে আপনাকে পর্বতারোহণের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা লাগছে না, এবং একই সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতে হয় সেটাও লাগছে না। আপনি হয়তো এরকম জুতাতেই, আমরা দেশে আমরা হয়তো যে জুতা পরে দৌড়াচ্ছি সেরকম জুতাতে আপনার ক্লাইম্ব করে আসা সম্ভব।
তো সেক্ষেত্রে ইয়ালা পিক একটা খুব ভালো অপশন হতে আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা, ওইরকম খুব বেশি স্নো আপনাকে ট্যাকল হালকা স্নো টোট থাকে না, 5000 মিটারের মতো। আচ্ছা, বা ওই রিজিয়নে আরো পিক আছে, সুরিয়া পিক হতে পারে, সারগরি, এরকম 5000 মিটারের আশপাশে এরকম বেশ কিছু মাউন্টেন আছে, সেগুলা ক্লাইম্ব করতে পারে। বা আরো যদি বলি যে কালাপাত্তর হয়তো ছোট্ট, অত হাইটে অনেক বেশি না, অ্যাক্সেসিবিলিটি অত মুশকিল না, এরকম জায়গায় যেতে পারে। প্রাথমিক কনফিডেন্সটা আমি বলবো যে গ্রো করবে। আর একই সাথে পর্বতারোহী হতে হলে আমার মনে হয় যে মানে মাউন্টেনিয়ারিং আর 3টা এম লাগে। তো সবার আগে মাইন্ড লাগবে, পজিটিভ মাইন্ডসেটটুকু খুব ইম্পর্ট্যান্ট। শুধু মাইন্ডসেট দিয়ে তো আর হবে না, মাইন্ডসেটকে ফুয়েল করার জন্য ডিসিপ্লিন দরকার, ওই ডিসিপ্লিনটাও ইনক্লুড করা উচিত। আর আরেকটা এম দিয়ে বোঝানো হয় মাসল, মাসল বলতে এন্ডুরেন্স, দমটা থাকা দরকার। আর ফাইনালি পর্বতারোহণ তো একটু এক্সপেন্সিভ স্পোর্টস, কারণ পারমিট ফি বাবদ গভর্নমেন্টগুলোকে বেশি টাকা দিতে হয়, যে ইকুইপমেন্টটা ইউজ করা হচ্ছে সেটা অনেক দামি, বা এবং খুব কম লোক সেটা ইউজ করে, তো খুবই স্পেশালাইজড ইকুইপমেন্ট, এগুলো কিনতে বেশ খরচ হয়। তো সেই জন্য পয়সাও একটা বড় বাধার বলবো। তো এই 3টার মিশেল, যে মাইন্ড, মানি আর মাসল, 3টার যে মিশেল করতে পারবে, তার জন্য পর্বতারোহণের পথ চলা সহজ হবে। কোনো ধরনের কৌশল আছে নাকি যেভাবে একটু কম খরচে ঘোরার? আচ্ছা, ওই যে আমি কাশ্মীর থেকে কন্যাকুমারীর গল্পই যখন পড়ছিলাম, যে একটা বড় খরচ যদি এই ধরনের অ্যাডভেঞ্চারে বেরোনো যায়, যে অ্যাকোমোডেশন বাবদ একটা বড় খরচ, আরেকটা বড় খরচ থাকে আসলে ট্রান্সপোর্ট। আমি যদি এমন কোনো ওয়েতে ঘুরতে পারি, যে যদি আপনি পায়ে হেঁটে ঘোরেন, ট্রান্সপোর্ট বাবদ খরচটা বেঁচে যায়, বা সাইকেলে যদি ঘোরেন। আমরা এখনই যদি ঢাকার বাইরে আপনি সাপোজ কোথাও যাচ্ছেন, বড় খরচটা কিন্তু ট্রান্সপোর্ট বাবদই চলে আছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো, আমি 64 জেলা যখন হেঁটেছি, আমার অ্যাকোমোডেশন বাবদ কোথাও 1 টাকাও খরচ হয়নি। আমি হয়তো আমার পরিচিত লোকজন, তাদের বাড়িতে পরিচিতের এরকম জায়গায় হয়তো আমাকে অনেক ক্ষেত্রে হয়তো কিছুটা বলবো কম্প্রোমাইজও ঠিক বলবো না আসলে, এটা যে আমি একদম ডুপ্লেক্স বাসাতেও থেকেছি, হয়তো একদম মাটির কাঁচা ঘরে থেকেছি, যে একটু মানিয়ে নেয় আসলে। এই যে এই মাইন্ডসেটটুকু থাকলে, যে ট্রাভেল করতে গেলে তো আমরা একটু কমফোর্ট জোনের বাইরে যাই, এই জিনিসটা একটু মাথায় থাকে, যে আচ্ছা একটু কমফোর্ট জোনের বাইরে সবকিছু হাতের কাছে পাওয়া যাবে না, এটা মেনে নিলেই আসলে মানে ট্রাভেল করা অনেক সহজ এবং কম খরচে করা সম্ভব। ট্রাভেলের ক্ষেত্রে এক ধরনের সমস্যা ঝড় হইতে পারে, বা তো এইসবের বাইরে কোনো ধরনের অন্য কোনো জটিলতা, ধরেন ডাকাতি বলতে পারেন, বা অন্য ধরনের? লাকিলি হচ্ছে আমি বড় যে অভিযানগুলাই বেরিয়েছি, পায়ে হেঁটে মানে 64 জেলা ঘোরা, অথবা যখন ক্রস কান্ট্রি রাইডে যাচ্ছিলাম, ওই রকম সময়ে কখনো এরকম মুশকিলে পড়ি নাই। তো আমার একটা এরকম ছোট্ট চিন্তার ঘটনা ঘটছে, সেটা কিশোরগঞ্জে। এইটার পেছনে হয়তো আমাদের একটু দায় ছিল, খানিকটা দায় ছিল, কারণ হাওড়ে গেছিলাম আমরা, মিঠামইন আর যে সড়ক, আমরা বেশ সন্ধ্যার পর হয়ে গেছে। কবের ঘটনা এটা? কোভিডের পরের ঘটনা, মানে কোভিডের ফার্স্ট উইকটার পরের ঘটনা। আমি সাইকেলে কিশোরগঞ্জ গেছিলাম, এরপরে সন্ধ্যা হয়ে যায় ওই রাস্তাতে, এবং কেউ একজন আমাকে থামায়। আমার সাথে আমার এক ছোট ভাই সানি ছিল। সানি ও হচ্ছে রাতে খুব ভালো দেখছিল না, ও চালিয়ে চলে গেছে। আমাকে যখন কেউ একজন থামালো, আমি থামলাম এবং দেখলাম যে এদের হাতে চকচকে ছুরি, 4-5টা ছেলে, ইয়াং ছেলে পেলে, এবং বললো যা আছে দিয়ে দিতে, এরকম কিছু একটা। তো ইনিশিয়ালি ফোনটা নিল, পরে আমার পকেটে হয়তো 2700 টাকার মতো ছিল। পরে ওরা টাকাটা পেয়ে খুশি হয়ে গেছে, মানে ওদের। পরে আমি চেয়ে নিলাম যে ফোনটা আমাকে দিয়ে দেন, ফোনটা আমার প্রয়োজন। আমার পরের দিন আরেকটা, আমি ওই সময় চাকরি করছিলাম, আমার কোনো একটা মিটিংও ছিল, যে আমার ফোনটা আমার খুব দরকার। মজার ব্যাপার হলো, আমি পরে ফোন চেয়ে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলে, আমার মনে হলো যে সামনে হয়তো আরও কেউ একজন আমাদেরকে এরকমভাবে পথ আগলাতে পারে। আমি পরে জিজ্ঞাসা করলাম যে সামনে যদি কেউ আমাকে ধরে আমি কি বলবো, আমার পয়সা নিয়ে নিলাম। তখন বললো যে এরকম যদি কেউ সামনে পথ আগলায়, বলবা ফরহাদ ভাই আমাকে ধরছে। তারপর সামনে আর কেউ ধরছে না? আর কেউ ধরেনি, কিন্তু আমি নামটা মনে রাখছিলাম। ও ফরহাদ ভাই। সেই ফরহাদের কি আর খোঁজ পাওয়া গেছে? না। আপনি তো পড়ালেখা করছেন চিকিৎসা বিদ্যায়, ডাক্তার হিসেবে কি মানে যাত্রাটা কি শুরু হয়েছিল? আচ্ছা, হ্যাঁ, না অবশ্যই। আমি ডাক্তার হিসেবে আমি লম্বা সময় চাকরি করেছি, মূলত আইওএম এ কাজ করেছি একটা লম্বা সময়, আইসিডিআরপি তে চাকরি করেছি। আর মাঝখানে হয়তো একটু গ্যাপ পড়েছে। আমি আবার
আমার বাবা মায়ের খুব ইচ্ছে যাতে আমি জেনারেল প্র্যাকটিশনার, যেটা জিপি মানে টিপিক্যালি লোকে যে ডাক্তার হিসেবে যেটা ভাবে যে রোগী দেখা, সেটাই ফিরবো খুব শিগগির। ও তাই? এটা হচ্ছে আমার বাবা মা, দে আর গেটিং ওল্ড, ওদের একটা চাওয়া আছে, মানে তাদের চাওয়া পূরণের জন্য আর কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, কিন্তু তখন কি তাহলে দুইটাকে একসাথে সামলানো কঠিন হবে? আমার মনে হয় সম্ভব সেটা। আচ্ছা, কিন্তু অনেক হ্যাঁ কিছুটা ছাড় আমাকে ডেফিনেটলি দিতে হবে, কিন্তু আশা হয়তো আমার মনে হয় যে ওদের ভবিষ্যতে সেটা সম্ভব। আমাদের দর্শকদের জন্য কি কিছু বলার আছে? দর্শকদের জন্য বলতে চাই যে আর আমার পার্সোনালি এটা আমি সবসময় মনে করি আর কি, সবার হয়তো আমার গল্প শুনে অনেকের মনে হয় যে আচ্ছা এখনই অ্যাডভেঞ্চার শুরু করি, পর্বতারোহণ শুরু করি, এরকম ব্যাপার। তা আমার পার্সোনালি মনে হয় যে সবার পর্বতারোহণ করার দরকার নেই, সবার এভারেস্ট ক্লাইম করতে হবে, ব্যাপারটা একদমই তাই নয়। সবার নিজের নিজের জীবনে এভারেস্ট আছে, তা আমরা যদি সেটা ছুঁতে পারি তাহলে এভারেস্ট, ফিজিক্যালি এভারেস্ট আরোহণের যে আনন্দ সেটা চেয়ে কম আনন্দ একদমই পাওয়া যাবে না, এর চেয়ে মনে হয় অনেকাংশে বেশি আনন্দ পাওয়া যাবে। বাবর ভাই, অনেক ধন্যবাদ দেশকাল নিউজের এবং অ্যাডভেঞ্চার এক্সপ্রেসের পক্ষ থেকে। আপনি আরো উঁচু উঁচু পাহাড় জয় করেন। আরো উঁচু উঁচু বলতে তো আসলে এভারেস্ট তো জয় করে ফেলছেন, এটা উঁচু সম্ভব না। বাকি 10টা মানে আমি বলছি শারীরিক পাহাড় প্লাস মানসিক সব ধরনের বাধা পার হয়ে আপনি মানে আপনার সব ধরনের লক্ষ্যেই পৌঁছে যান, এই কামনা।